আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর সঙ্গে আছেন। যাই হোক, বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে আসি। আজকে যে এপিসোডটা শোনাতে যাচ্ছি এটা পাঠিয়েছে পঞ্চগড় থেকে সাজ্জাদ। সাজ্জাদ লিখছে, আসসালামু আলাইকুম মজনু ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর সঙ্গে আছেন। আমি যে আজকে ঘটনাটা লিখে আপনার কাছে পাঠাইছি, এটা আমার সঙ্গেই ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আর আমার খালাতো ভাইয়ের সঙ্গে, আমার খালাতো ভাই যে রাজু, সে সাধারণত একজন পিক আপ ড্রাইভার। আমি তার সঙ্গে হেল্পারি করি, ড্রাইভিং শিখতেছি। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। তো যেভাবে লিখছে সেভাবে আমি পড়ছি। আমি সাজ্জাদ। সমস্যাটা হলো যে আমাদের গাড়ি নিয়ে, আমাদের 3টা গাড়ি, 2টা নীল, একটি হলুদ। সেই হলুদ গাড়িটি নিয়েই সব সমস্যা। সেই হলুদ গাড়িটা আমার খালু কিনছিল একটি এতিমখানা থেকে। সেই এতিমখানার সেই হলুদ গাড়িটা ছিল আর কি। সেই হলুদ গাড়িটা করে এতিমখানার হুজুর যারা, ওরা বাজার করে আবার ঘুরে কালেকশন করে বেড়ায়, সেই ক্ষেত্রেই সেই গাড়িটা তারা নিয়েছিল। তো যাই হোক, তারা যে কোনো একটা কারণবশতে সেই হলুদ গাড়িটা বিক্রি করে দেয়। সেই গাড়িটা আমার খালু কিনে। তো কেনার পরে সেই গাড়িটা আমার ভাইয়া, ছোটো ভাইয়া রিফাত চালার পরে আমি যখন গাড়িতে উঠি তখন আমার ভাইয়া রাজু চালায়। ওটা রাজু ভাইও মাঝে মধ্যে চালায়। তো আসলে এই রিফাতের কাছে কোনো সমস্যা হয় না, যখনই রাজু ভাইয়ের কাছে তখনই সমস্যা হয়। আসলে রাজু ভাইয়ের কাছে এই গাড়িটা রাজু ভাইয়া যখনই চালানোর জন্য করে নিয়ে যায় কোথাও, কোনো না কোনো সমস্যা রাজু ভাইয়ের কাছে হবেই। তো যাই হোক, আর কোনো কিচ্ছু করার নাই। হ্যাঁ, সব গাড়ি ভাড়ায় চলে গেছে, একটাই গাড়ি আছে। আর এমন একজন টিপের জন্য ফোন দিছে, যে লোকটা টিপ দিছে, পার্টিটা, এটা আমাদের পারমিট পার্টি। হ্যাঁ, তার টিপ যদি না মারে তবে টিপটা হাতছাড়া হয়ে যাবে। আর এই টিপটাতে ভালো লাভ হয়। এই কারণে রাজু ভাইয়া গাড়িটা কোনো চিন্তা না করে বার করলো। আমি রাজু ভাইয়ের সঙ্গে হেল্পার সিটে বসলাম। বসে আমরা গেলাম, যে আড়তে গেলাম। আড়তে যা আলু লোড দিলাম, লোড দিয়ে এই আলু যাবে নাটোরে। তো আলুটা লোড দিয়ে রাত বাজে তখন 8:30। আমরা রওনা দিয়ে আসতেছি, ভালো আসতেছি, কোনো সমস্যা নাই। ঠিক আপনার যখনই দিনাজপুর পার হওয়ার পরে আপনার 2 সাইডে ফাঁকা বাগান, গাছের নার্সারি আর কি, নার্সারি আছে আর কি। অনেক গাছ, অত বসত নাই, ঘনবসত নাই, ফাঁকা দূরে বাসা, মাঝখানে গ্যাপ পড়তেছে 1-2 কিলো, ফির বাসা পড়তেছে। তো এরকম রাস্তা। তো আসতেছি আমরা, আমাদের মতো ভালো আসতেছি। তো বেশ কিছু দূর আসার পরে দিনাজপুর ঢুকবো, আর হয়তো 2-4 কিলো পরেই দিনাজপুর ঢুকবো। এই টাইমে ঠিক আমাদের গ্লাসে একটি পাখি বাড়ি বাড়ি খাওয়ার পরে, হ্যাঁ, আবার উড়ে চলে গেল। তো আমরা সরাসরি খুব ক্লিয়ার দেখলাম একদম, যে একটা পাখি বাড়ি খাওয়ার পরে পাখিটা আবার উড়ে চলে গেল। তো কিছুক্ষণ পরে, তখন কিচ্ছু হয়নি, কিছুক্ষণ পরে ঠিক 2 থেকে 3 মিনিট পরে দেখতেছি গ্লাসে রক্ত। যখন পাখিটা বাড়ি খেলো তখন কোনো রক্ত ছিল না, গ্লাসে রক্ত। তো রাজু ভাইয়া গাড়িটা বামে সাইড করার পরে আমাকে বললো যে গাড়িতে পানি আছে, পানিটা নিয়ে এসে পানিতে গ্লাসটা ধুয়ে ফেলা। আমি ফির পানিটা নিয়ে এসে গ্লাসটা ধুয়ে ফেলাম। তো রাজু ভাইয়ের কাছে একটু সার্ফ এক্সেল দিয়ে ধো, ভালো করে গ্লাসটা ক্লিয়ার হবে। তো আমি সার্ফ এক্সেল দিয়ে গ্লাসটা খুব ভালো করে ধোয়ার পরে আমরা গাড়ি আবার স্টার্ট করলাম। গাড়ি সুন্দর স্টার্ট নিল, যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে আবার গ্লাস দিয়ে রক্ত বাড়াচ্ছে। হ্যাঁ, ওই টাইমে রাজু ভাইয়া, আমি চেহারাটা দেখতেছিলাম, সে খুব ঘাবড়ে গিয়েছিল। তার চোখ মুখ প্রায় মনে হচ্ছে শুকে আসছে। তাকে আমি প্রশ্ন করলাম যে কী হয়েছে ভাই, কী সমস্যা? হ্যাঁ, কষে দেখ গ্লাসের দিকে দেখতেছি গ্লাস দিয়ে আবার রক্ত বাড়াচ্ছে। আমিও খুব আতঙ্ক হয়ে গেলাম, যে ব্যাপার কি, আমি এইমাত্র সার্ফ এক্সেল দিয়ে গ্লাসটা ধুলাম আর এখনই রক্ত বাড়াচ্ছে, এখনই তো আমি ধুয়ে পরিষ্কার করলাম, বিষয়টা কি? তো যাই হোক, রাজু ভাই দিনাজপুর ঢুকে খালুকে ফোন দিয়ে বললো যে এরকম বৃত্তান্ত। তখন খালু বললো যে তুই আগরবাতি নিয়ে গাড়িতে ধরা আর কোরআন তেলাওয়াত লাগিয়ে দি। তো রাজু ভাই আগরবাতি নিয়ে গাড়িতে ধরালো, কোরআন তেলাওয়াত লাগিয়ে দিল। আবার গ্লাসটা আমি ধুলাম। হ্যাঁ, ভালোই আমরা গেলাম, দিনাজপুর পার হয়ে আবার যখন আমরা ফুলবাড়ি ঢুকবো, আমবাড়ি করার পরে ফাঁকা জায়গা। আমবাড়ি করার পরে ফাঁকা জায়গা, এই জায়গাটা একটা পাতার আছে। এখানে আমবাড়ি বালুপাড়া ধরে, বালুপাড়ার ঠিক যখন আমরা পাতারটার মাঝামাঝি, এই টাইমে গাড়ি মনে হচ্ছে, আর রাজু ভাইয়া করছে কি রে, গাড়ি আমি 60 আছে, কিন্তু গাড়ি তো মনে হচ্ছে যে 30-এ আছে, গাড়ির রান নাই। হ্যাঁ, গাড়ির মিটার হিসেবে রান নাই, মিটারে শো করতেছে 60, কিন্তু গাড়ির রান 30ও নাই, মানে স্পিড নাই, গাড়িটা ভারী আসলো, ভালো গাড়ি ভারী হয়ে গেল। হ্যাঁ, তো রাজু ভাই গাড়িটা বাম দিকে আবার দাঁড় করে সবগুলো চাকা চেক করলো, রাজু ভাই চেক করলাম, আমি চেক করলাম, গাড়ির নিচে লাইট চেক করলাম, কোনো ধরনের কোনো সমস্যা নাই, সব কিছুই ঠিক আছে। তো আমরা গাড়িতে আবার উঠে আবার স্টার্ট করলাম।
করে যখন রাজু ভাই স্টার্ট করতেছিল তখন আমি লুকিং গ্লাসে দেখলাম যে পিছনে একজন মনে হচ্ছে যে ডান হাত দিয়ে গাড়িটা টানে ধরে আছে, আর সে দাঁড়িয়ে আছে। তার ফেস দেখা যাচ্ছে না, সে অনেক লম্বা, জুব্বা পরা আছে সাদা। তো তার বডি আর তার হাত আর তার পাও আমি দেখতে পাচ্ছি না, যে নিচে মনে হচ্ছে পা নাই। হ্যাঁ, আমাদের যেমন হাঁটু পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, আর শুধু সাদা একটা জুব্বা। হ্যাঁ, সে ডান হাত দিয়ে গাড়িটা টানে ধরে আছে। তো আমি রাজু ভাইকে আর কিছু বললাম না, আমি ওদিকে তাকালামও না। আমি আমার মতো চুপচাপ মনে মনে দোয়া পড়লাম, আল্লাহর নাম জপ করলাম। তো রাজু ভাই স্টার্ট করলো, করে ওরকমই গেল। ফুলবাড়ি গেলাম, ফুলবাড়ি যে একটা চায়ের দোকানে আমরা গাড়িটা দাঁড় করলাম, করে চাটা খাচ্ছিলাম, খাই আবার গাড়ি চেক দিচ্ছিলাম। দেখলাম বামে পিছনের চাকাতে হাওয়া নাই। রাজু ভাইকে বললাম বামে পিছনের চাকাতে হাওয়া নাই। রাজু ভাই আবার দেখে বলতেছে যে চোরাই লিক হয়েছে। পরে চাকা ওখানে চেঞ্জ করলাম, লিক সেরে আবার রওনা দিলাম। যখন আমরা ঠিক হিলিটা ক্রস করতেছি, হিলি ক্রস করলাম, করে ইটাখোলা ঢুকলাম। ইটাখোলা থেকে হাতের বাম দিকে মোসর নিচে একটা বট গাছের মোড় নিয়ে নাটোরের রাস্তা। ঠিক এই রাস্তাতে যখন আমরা ঢুকলাম, আসলে একটা জিনিস, এই রাস্তাটাতে আপনি কোনো বাড়িঘর পাবেন না, 8-10 কিলো কোনো বাড়িঘর পাবেন না। আমরা যে মোড়টা নিচ্ছি এখানে কয়েকটা বাড়ি আর কয়েকটা দোকান। আর আমরা এই মোড় নিয়ে চলে গেলাম, ঠিক মোড় থেকে 4-5 কিলো আমরা দূরে চলে আসছি। ঠিক ওই টাইমটাতে আপনার গাড়ির আমরা হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে যে সামনে একটা ছোট বাচ্চা আর একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। মুরব্বীটা আমি যেরকম দেখছিলাম ঠিক ছাত্র জুব্বা পরা এরকম, আর ছোট বাচ্চাটা মাদ্রাসার ছাত্র। তো রাজু ভাইকে আমি বললাম, রাজু ভাই যে বামে লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস, এত রাত্রে ফাঁকা জায়গায়, রাত বাজে 2:30-3টা, এই সময় লোক দাঁড়িয়ে আছে, কে এগুলা হতে পারে? তো হুজুর মানুষ দেখা যাচ্ছে। তো মুরব্বীটা হাত দেখাচ্ছিল, গাড়িটা আমাদেরকে সম্ভবত দাঁড় করতে বলতেছিল। তো রাজু ভাই দাঁড়ালো না, রাজু ভাই খুব জোরে জোরে দোয়া পড়তেছিল, আর গাড়ি অনেক স্পিডে টানতেছিল, কিন্তু গাড়ির স্পিড নাই। যখনই মুরব্বীটাকে ক্রস করে আমাদের সামনে ডান দিকের চাকাটা বাস্ট হয়ে গাড়ি সোজা গাছে মারে দেয়। আর মারে দেওয়ার পরেই গাড়িটা পাল্টি খাওয়ার পরে আমরা তো অজ্ঞান, আমাদের আর কিছু খেয়াল নাই। যখন সকালে আমার জ্ঞান ফিরে, আমি দেখি যে রাজু ভাইয়ের খুব একটা সিরিয়াস অবস্থা। তারপরে খালুরা আসার পরে সেই গাড়িটা ওখান থেকে তুলে মালগুলা আবার অন্য একটা গাড়িতে করে নাটোরে পাঠায় দেয়। তো নাটোরে পাঠায় দেয়, আমাদেরকে আবার ওই হসপিটাল থেকে আমাদের বাসায় নিয়ে যায় পঞ্চগড়ে আমরা বাসায় যেয়ে সব কিছু ভালোই চলতেছিল, ঠিকঠাক চলতেছিল। গাড়িটা নিয়ে এসে গ্যারেজে রেখে দিছে। তো গাড়িটা ঠিকঠাক করার প্ল্যান করতেছে খালু। তো রাজু ভাই একটু সুস্থ হলাম। হওয়ার পরে রাজু ভাই গাড়ির কাছে গেল, যা খালুকে বললো যে এই গাড়িটা আমরা রাখবো না, গাড়িটা কাটিয়ে বিক্রি করে দিব। তো ওই গাড়িটা হলো আপনার লেদালাকে বললো আর কি, আমাদের ওখানে লেদালা আছে, কাটে পার্টসগুলো আলাদা করলো, যেমন চাকা খুলে নেবে, ডিফারেনশিয়াল খুলে নেবে, নিয়ে বিক্রি করবে। তো সেই গাড়িটা কাটার পরে গাড়িটা বিক্রি করে দেওয়া হলো, সব কিছু পার্ট টু পার্ট। তো সেই গাড়ি বিক্রি করার পরেই শুরু হলো ঘটনা আরও ভয়ঙ্কর। রাজু ভাই যেন দিন দিন শুয়ে যাচ্ছিল, তার চেহারা বিভিন্ন ধরনের রূপ নিচ্ছিল। সে মোটা স্বাস্থ্যওয়ালা একটা মানুষ নরকাঙ্গালে পরিবর্তন হচ্ছিল। তা অনেক ধরনের ডাক্তার, অনেক বড় দেখালো, কিন্তু তার চেহারা ভালো হচ্ছিল না, কোনো রোগ ধরা পড়তেছিল না। কিন্তু তার ডাক্তার দেখে যখন কোনোভাবেই কোনো সমস্যার কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না, তখন খালু কোনো আর উপায় না পেয়ে খালু আমাদের ওখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় হুজুরকে ডেকে নিয়ে আসে, মিজান হুজুর। সে খুব ভালো হুজুর, ভালো মানুষ, আমরা খুব ভালো করেই তাকে চিনি। তো সে আসার পরে দেখে যে কি একটা অবস্থা। রাজু ভাইকেও সে ভালো করে চিনে, মোটামুটি তাদের মাদ্রাসারও অনেক ধরনের ভাড়া মারে, টাইস এটা ওটা নিয়ে এসে দেয়। তো রাজু ভাইয়ের সঙ্গে কথা বলে রাজু ভাই ঠিকমতো কথাও বলতে পারতেছিল না, তার চোখগুলো যেন এক আঙ্গুল করে গর্তে চলে গেছে, সে ঠিকমতো খায়ও না, দিন শুকে যাচ্ছিল, যেন ভিতর থেকে তাকে কেউ চুষে খাচ্ছে। তারপরে সে হুজুর দেখে বলে যে এটা তো আমার দ্বারা সম্ভব না, অনেক দেরি করে ফেলছেন আপনারা, এখন একটাই বুদ্ধি আছে, দিনাজপুর ফুলবাড়িতে যেতে লাগবে, সেই মিজান হুজুরের উস্তাদ ছবি সাহেব নাম, তার কাছে নিয়ে যেতে লাগবে। তারপরে খালু কী করে, একদিন সময় করে পরের দিনই রাজু ভাইকে নিয়ে আমাদেরকে নিয়ে রওনা দেয় সেই ছবি সাহেবের মাদ্রাসায়, দিনাজপুর ফুলবাড়ি 12 ঘুরিয়া পার হয়ে সেই সুফি সাহেবের মাদ্রাসা। তো সেই সুফি সাহেবের মাদ্রাসায় আসার পরে সেই বড় হুজুরের সঙ্গে দেখা করে আমরা আরও অনেক খোঁজ পাই, সেই বড় হুজুর নাকি অনেক ভালো আর এইগুলা কাজ করে থাকে। তো সেই হুজুরকে দেখার পরে সে হুজুর রাজু ভাইয়ের গায়ে ওই যে রাজু ভাইয়ের ক্ষতি করতেছিল, সে একটা জিন ছিল আর ওই বাচ্চাটা ছিল। তো তাকে ভর করায়, প্রথমে বাচ্চাটা আসে, সে ঠিকমতো কথা বলতেছিল না, পরে ওই বড় যে হুজুর জিনটা ওটা আসে। জিন না, আসলে এটা এক ধরনের আত্মা, জিনের মতো ভ্যাস নিয়ে বেড়ায়, সেও একজন হুজুর মানুষ ছিল। সে আসার পরে তাকে জিজ্ঞাসা করে যে তুমি একে কেন ধরছো, কী দোষ করছে, এর যে ক্ষতি কেন করতেছো, গরিব মানুষের ছেড়ে দাও, এর বউ বাচ্চা আছে। তো সকল সেই বড় হুজুরটা বলে যে ওকে বলেন
ওকে ভুলে গেছে আজ থেকে 7-8 বছর পরে ও রংপুরেতে একটা অটোকে মারি দিয়ে আসছিল। আমরা ভালো মন্দেই যাচ্ছিলাম, কিন্তু সে রাজু ভাইয়া নাকি চাপ দিয়ে অটোটাকে রাস্তাতে মারি দিয়ে ভুঁইবাড়ির মধ্যে ফেলে দিয়ে চলে আসে। জীবন যে হোক বেকায়দা করে হয়তো অ্যাক্সিডেন্ট করছিল। আর সেই অটোতেই ছিল এই ছোট বাচ্চাটা আর এই বাচ্চার বাবা। তিনি তাকে জিজ্ঞাসা করে যে তিনি কি, তিনি বলে যে আমি একজন মসজিদের মুয়াজ্জিম, আর আমার বাচ্চাকে আমি এক জায়গায় মাদের সাথে দিচ্ছিলাম পড়াই, ওখান থেকে নিয়ে আসছিলাম বাসার দিকে। ওই টাইমে রাজু ভাই অ্যাক্সিডেন্টটা করে। আসলে কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না। যে বাঞ্ঝক রাজু ভাই ভুল করছিল, এই জন্য আজ এই অবস্থা। তখন সেই সুফি সাহেব হুজুর বলে যে আপনি দয়া করে একে ছাড়ে দেন, যে কোনো একটা বেকায়দা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ তো জানে শুনে আর মানুষকে মারতে চায় না, আপনি এর কোনো ক্ষতি করেন না, আপনি একে ছেড়ে দেন। তখন সেই বলে যে আমি না, একে ছাড়বো না, আমাকে আমার বাচ্চাকে আমার শেষ করে দিছে, আমাকে আমার পরিবারটা ধ্বংস করে দিছে, আমি একে ছাড়বো না, কিছুতেই না। যখন রাজি হয় না, তখন সে সুফি সাহেব হুজুর অনেক কিছু পরে তার গায়ের মধ্যে ছিটে দেওয়ার পরে সেটাকে বোতলে বন্দি করে। তো তারপরে সেই হুজুর রাজু ভাইকে কিছু তাবিজ, কিছু ওষুধ পানি দিয়ে দেওয়ার পরে রাজু ভাই খেয়ে মোটামুটি সুস্থ হয়ে যায়। তো আজকের মতো আমাদের এপিসোড এখানেই শেষ। তো আপনারা যারা আমাদের এই এমডি মজনু ভূত এফএমটা শুনতেছেন, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে যদি ভূতের মজার গল্প জানা থাকে, আপনারা আমার কাছে পাঠাই দিবেন। আমি ভালো করে আরও গুছিয়ে বলে আপনাদেরকে শোনার চেষ্টা করব।